শিক্ষা শুধু প্রদীপের, প্রদীপ বিনা শিক্ষার অস্তিত্ব কিভাবে থাকবে? তুমি আমাকে বলে দাও প্রদীপ, তুমি আমাকে বলে দাও প্রদীপ, তুমি আমাকে বলে দাও, বলে দাও। শিখামা, মা, শিখামা। কি বাপি, তুমি এখানে? জানি রে মা, জানি, আমি সব জানি, কিন্তু কি আর করা যাবে বল? নিয়তি কেন বলতে, নইলে আমিও তো চেয়েছিলাম না গরিব হলেও আমি তোকে প্রদীপের হাতে তুলে দেব। তাহলে আমি এখন কি করবো বলো বাপি? মহা আদরের প্রদীপ আমার জন্য অপেক্ষা করে না রে মা, তাই বলছি তুই তোর আগের জীবনে ফিরে যা। না না বাপি, তা হয় না, তুমি কিছুতেই পারো না, কারণ আমি তো শুধু প্রদীপ জানি। নিভে যাওয়া প্রদীপ নিয়ে রাত থেকে বসে থেকে রাত ফিরে না। প্রদীপ নিভে গেলেও তার জ্যোতি তো আমার মন থেকে মুছে যায়নি বাপি। মুছতে যে হবে রে মা, বাপি নইলে তোর আশায় বসে থেকে আমার কাজগুলো। কাজ? কি কাজ বাপি, বলো না, আমি না হয় এই বিষয়ে। না 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 রে মা, না, আমার গুরুদেব তো প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন সব কিছু একটা উপযুক্ত পরিণতি হওয়া দরকার। কি কাজ বাপি, কি কাজ করতে হবে আমাকে তুমি বলো? শাড়ি পরা ওই নারী রূপ ছেড়ে তোকে মোহিনী সাজতে হবে, তোকে আবার মদ খাওয়া করতে হবে। ষোলকলায় সৃষ্টি হয় নারী, পুরুষকে মোহিত করে নিজে একটু মদ খেয়ে তাকেও মদ খাইয়ে সরকারি কাগজ প্রদীপের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলে তুই তোর জীবনের অনেক নষ্ট করছিস। কিন্তু এখন থেকে আমি যা বলবো তারা তুই নীরবে নিষ্ঠার সঙ্গে পালন করবি। পারবি রে মা, পারবি, পারতে তো হবে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছিলেন নারীর রূপ যৌবন হলো ঈশ্বরের দান। রূপ যৌবন দিয়ে তুই যদি 20-50 পুরুষকে হাইল করতে তাই তো বলছি রে মা, তোকে ওই সঠিক পথেই চালনা করছি। কারণ বর্তমান যুগে নারীর রূপ যৌবন হলো যে কোনো ব্যবসায়ীর শ্রেষ্ঠ হাতিয়ার। মা, তোর ওই কান্নায় কোনো কিছুই পরিবর্তন হবে না, তাই মন দিয়ে শোন। আগামী পৌষ অর্পণ নামে এক যুবক 5 লাখ টাকার তাগাদায় আসছে, তাকে মদ আর তোর যৌবনের নেশায় মাথায় করে বলতে সই করে নেবে। আমি বলছি তুই পারবি, আর পারতে কথা হবে। অন্যথায় আমার গুরুদেব প্রভু শ্যাম সুন্দর গোস্বামীর আদেশে ওই চাবুকের খাই তোকে ওই পিঠের চামড়া নাম তুলে দেব। হাতে সময় একটা দুদিন, এর সঙ্গে তুই মনের সঙ্গে যুদ্ধ করে তৈরি হয়ে নে। আর শুরুর সঙ্গে সঙ্গে সাকসেস তোকে হতেই হবে। অন্যথায় আমার গুরুদেব প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন আমার অভাগ্যতার শাস্তি বড় ভীষণ ভয়ঙ্কর। ও ভয়ঙ্কর, ও ভয়ঙ্কর।
तू कष्ट करके बोल क्या हुआ। আমার भी जरूर বলে ফেলে আমার ও না ওই নাচুর হবে খুব বড় অপারেশন হয়েছে এখন আমার কি হবে अरे बेटा कोई टेंशन के बहुत लाज है तेरा जरूर अच्छा होगा ये ले 500 रुपया এই খাবে তো বাবু ওই খাবে তো जरूर 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 अच्छा अच्छा ठीक है बेटा কেমন কাজে জয়েন দিবি কেমন ঠিক আছে বাবু আমি যাচ্ছি ওকে বলবো ও তো ছেড়ে যাবে বাবু টাকা দিয়েছে আর কোনো অসুবিধা হবে না ও মায়ের কান্না দেখে না বাবু আর কিন্তু খুব আমি আসি বাবু। जय सिया राम। सभी तुम्हारी लीला राजी तुम्हारी लीला के लिए हम देखिए लोहो वाले पुत्र बेटा प्रेम जी और ये प्रेम जी के गोद में हमारा तू बेटा नमस्ते सिंह जी। अरे करो भैया आइए 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 दूध मेरा राम जी का दूध আছে वो कथा बोलবেন না सिंह जी। আমি একটা সামান্য रिक्शावाला। लेकिन तुम्हारा दिल भी छोटा नहीं तो बोलिए कोई समाचार না না তেমন কিছু নয়, রিক্সা নিয়ে পথ দিয়ে যেতে যেতে আপনাকে দেখতে পেলাম, ভালো লাগে খবর নিয়ে যায়। দেখ রঞ্জিত কেমন আছে। बहुत खासा আছে 2-4 रोज बेटा पूरा ठीक हो जावे और सभी तुम्हारी दया पर না সিং জি, ভগবানের মর্জিতে আমাদের প্রেমজিৎ। अरे भैया प्रेमजीत के जिंदगी में तो भगवान तू আছে না সিং জি, আমি কোন ভগবান নয়, আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। কতদিন যে পাপ আমি করে नहीं भैया नहीं 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 तुम्हारा कोई पाप ना আছে ও यस 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 एक खुशखबरी আছে प्रेमजीत के लिए আমি একটা नौकरी জোগাড় করি আছি নৌকরি মানে চাকরি পায়ে ধুলো দিন সিং জি। প্রেমজি চাকরি করবে, সে সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে। আহ কি আনন্দ আমার প্রেমজিৎ। প্রেমজিৎ সবার মুখে একটাই না, কিন্তু আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে ওই প্রেমজিৎ। প্রেমজিৎ আমার লড়কা আছে কিন্তু কাকাবাবু আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে এ কথা তো কোনোদিন শুনিনি। তা শুনি শুনি বলে কি আমার লড়কা থাকতে পারে না পারে নিশ্চয়ই পারে, কিন্তু कोई किंतु की बात ना আছে আমার লড়কা প্রেমজিৎ নৌকরি পাইয়ে জলদি জলদি বড় বিশাল হয়ে যাবে আপনারা কথা বলুন, আমি আজ আসি সিং জি। নমস্কার। নমস্কার 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 কিন্তু কাকাবাবু বেশ কয়েকদিন দেখছি ওই লোকটি আপনার কাছে যাতায়াত করছে। প্রকৃত পরিচয়টা কি? ও আমার দোস্ত আছে তো আপনার মতো মানুষের দোষ একজন রিক্সাওয়ালা। কেন হবে না অর্পণ বাবু তেরা মফি के माता যদি हमारे दरबारेর পাঠার হতে পারে তো ও দোস্ত হতে অসুবিধা কোথায় দেখ तू आज ही गाड़ी जुडिस्ट्रिक्ट दासुकर ऑफिस पर वो सारा आवाज से 5 लाख रुपया का गड़बड़ किया छे तो আদায় করবি কেমন তারপর রিস্টার অফিসার की बाकी पूरी नजरा শেষ ফয়সালা হবে আমার তুরন্ত বিচার ও আমার পুত্র প্রেম দিয়ে প্রেমজিৎ শক্তি এক গ্রহ মানব, বুদ্ধিতে চাণক্য, আর সাহসে শিবাজি আর রামপ্রতাপের মিশ্র। কিন্তু কে ওই প্রেমজিৎ? কাকাবাবু তো দীর্ঘ
এই গোডাউনে 2 নম্বরই মাল আছে, কিন্তু বাবা যেদিন এই কারবারের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছে, সেদিন তো গোডাউনে কোনো 2 নম্বরই মাল ছিল না। আমি এই 2 নম্বরই কারবারের ফাঁদে পাঠিয়ে তুমি নিজেও 2 নম্বরই হয়ে গেছো। তাই বাবা মায়ের মতো দাদা বৌদিকেও সংসার থেকে দাঁড়িয়ে আর ফুলের মতো নিষ্পাপ ছোট ভাইয়ের মৃত্যু তোমার মনে এতটুকু আঘাত থাকবে না? আমি অন্যায় করেছি দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওমা! সুধীর, আমি তোমাকে ক্ষমা করার কে? তবে পাপ কোনদিন তার পাপকেও ছাড়ে না সুধীর, পাপ কোনদিন তার পাপকেও ছাড়ে না। আপনি ঠিকই বলছেন অর্পণ বাবু, পাপ করে আইনকে 2 দিন ফাঁকি দেওয়া যায়, চিরকাল নয়। That's right, দারোগাবাবু, that's right। আমি আপনার কথাকে সমর্থন করি এবং আমি মনে প্রাণে চাই যে আইন তার আপন পথে চলুক। তাতে যদি আমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয় আমি প্রস্তুত। চলি দারোগাবাবু, নমস্কার। বাবু, আপনার গোটা আমরা সাফ করবো। কিন্তু কোন ব্যক্তিতে আপনি আমার গোডাউন সাফ করতে চাইছেন অফিসার? তাহলে শুনুন, বাংলাদেশ সীমান্তে চোরাই মাংস বোঝাই করে একটা নাটক করা হয়েছে, কিন্তু তাতে ড্রাইভার ও খালাসি দুজনে পলাতক। কিন্তু ওই ড্রাইভার আর খালাসির সঙ্গে আমার কি সম্পর্ক? ধীরে মিস্টার রায়, ধীরে। সম্পর্ক না থাকলে আপনাকে আমি আমার তরফ বিরক্ত করতাম না। মিত্র, আমি উপযুক্ত প্রমাণ অর্ডার নিয়ে আপনার গোডাউন আমি শ্বাস করতে যাচ্ছি। কিন্তু মিস্টার মিত্র, আমি বলছিলাম কি, এতে 20,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে ওই প্রমাণের অর্ডার রূপার করে দিতে চাইছেন। মিস্টার রায়, আমার বাড়িটা কিন্তু সাধারণ, আমার গাড়ি একটা নেই, এই একটা ছোট টেপার পয়সা। মিস্টার মিত্র, তাহলে আপনার এই কথাগুলো আমার টেপ রেকর্ডিং করে আদালতে আমি কাজে লাগাতাম। পশ্চিম বাংলার খাতায় যে আমার নাম লিখতে চাইছেন তা আমি ভিন্ন ফেরোর বাসিন্দা। অফিসার, সেই পুলিশ অফিসার যে পুলিশ ছেলে আপনার মতো দোকানের বাইরে ধরতে গেছে না, ওই কাজ করার ঝোল খাইয়ে হাসপাতালের বেড়ে শুয়ে রাখতে আমরাও জানি। আই ডোন্ট ওয়ারি। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কারণ আপনার মতো মেয়েরা থাকলে যে কোনো ব্যবসার পাট চুকিয়ে দিতে বেশি সময় লাগবে না। ও মাই গড, কিন্তু আমার অপরাধ একটা নয়, অজস্র। শ্রমিকদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, তারপরে সমিতি বলা যাচ্ছে তার কোনো কিনারা নেই, গোদাম থেকে বিনামূল্যে মাল পাওয়া যাচ্ছে। দেখুন বাবা, কারবার করতে গেলে ওর কোনো একটু অদ্যুকু পানিও হতেই পারে। তাহলে তাহলে এটাও বুঝতে অসুবিধা নেই যে আপনি সরকারে যারা খাচ্ছেন তারই সর্বনাশ করছেন। আমি সর্বনাশ করছি, তার মানে আপনি অস্বীকার করতে পারেন যে আপনি কুমন্ত্রণ না দিয়ে বাবাকে ওই সর্বনাশা পথে মেনে নিয়ে গেছেন। দেখুন বোধা, যেহেতু ব্যবসা আপনাদের কোটি কোটি টাকা লাভ হলো সেটা আপনাদের, তাই আমি কেন ক্ষমতা দিতে দেবো? কেন নিষ্ঠ
নিশ্চয়ই কোনো বিপদ বিধ্বস্ত করার জন্য। না বাবা, মানুষ বিপদের হয় প্রাকৃতিক নিয়মে। একজন মানুষ আরেকজন মানুষকে কখনো বিপদগামী করতে পারে না। পারে পারে, আমি বলি পারে। যেমন পেরেছেন আপনি, আপনি শয়তানি করে। তার মানে আপনার বিচারে আমি একটা শয়তান, তাই মনে না হবে? তাহলে প্রদীপ বাবু রাজনীতির কারণটা নিশ্চয়ই ঘুরে দেবেন। এখন এখন আমার মনে হচ্ছে ওই মৃত্যুর পেছনে আপনাদেরও কোথাও না কোথাও হাত আছে। কোথা? আপনার কি বলছেন? বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? কিন্তু সাবধান হয়ে গেল, এবার আপনাদের সরকারি খাবার ঢুকিয়ে নেই, নইলে আপনাদের খাবার ওজনে ধরে আপনাকে বুঝিয়ে দেবো যে এই পৃথিবীটা শুধু শয়তানদের নয়, এই পৃথিবীতে মানুষরাও বাস করবে। আপনি যা ভাবছেন আমি তো নয় বাবা। বিশ্বাস করুন। কাকে বিশ্বাস করব? আপনাকে? আপনাকে বিশ্বাস করা আর বিষাক্ত কাজের দিকে মুখিয়ে শুয়ে থাকা একই কথা। তাই তাই বাবার মতো ভুল না করে আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি ম্যানেজার বাবু। মনে রাখবেন, আপনার মতো কালকে ওদের বিষ নষ্ট করার ছাও কিন্তু এ বাড়িতে আছে। প্রেমের গান শুনে তোমার কিছু নেই জানি, আর তার জন্য তো তোমাকে জড়িয়ে ধরে আমি বলতে হয়
চাই না, কিন্তু তার আগে যে তোমাকে একটা সই করে দিতে হবে। আমার ডার্লিং, আচ্ছা দাঁড়ান, আগের টাকাটা তো ভালো করে টাকাগুলো পরে দেখা যাবে, আগে ওকে এখান থেকে তাড়িয়ে দাও ডার্লিং। ও শিওর ভাইয়া, আচ্ছা কমলা, খাতাটা দিন। নমস্কার। সব বিধি হয়েছে, এবার কাছে এসো ডার্লিং। ডার্লিং, এখন একদম নয়, কাল হোটেলের এয়ারপোর্ট 5 নম্বর রুমে চলে এসো, সেখানেই না হয়। আসলে কি জানো ডার্লিং, আজকে তোমার নেশাটা বড্ড বেশি হয়ে গেছে। চল, আমি তোমাকে একসাথে দূরে দিয়ে আসি। চলো ডার্লিং। আমার বাংলা সুন্দরী যখন বলেছে তখন সব ঠিক আছে। আচ্ছা আজ আমি চলি। ওকে ডার্লিং। কাল হোটেল রেনবো 5 নম্বর রুমে তুমি আর আমি আবার দেখা যতই ক্ষমা করো বলে চিৎকার করো, আজ আমি ক্ষমা করতে পারবো না। আমি নামে লিখুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই। ফুটপাত থেকে কুড়ি আনায় চাকর হই, তুমি যা খুশি। আমি তাকে দেখছি। তুমি তুমি সত্যি আমার দিদি তো, নাকি তার পেটাটা? দিদিভাই, হাসতে তোমার লজ্জা করছে না? তুমি না প্রদীপ রায়কে ভালোবাসো? এই এই কৃষ্ণদার ভালোবাসা নেবো না? বিশ্বাস করে মিঠু,
বলছি তুই বিশ্বাস কর। ওই পাপি আমাকে তাহলে মা তুমি দাদাকে বলোনি কেন? কি করে বলবো মিঠুন, কি করে আমি বলবো যে আমি মদ খেয়ে মদ পুরুষের গলা জড়িয়ে ধরে নোংরা পোশাক পরে অটো করে শ্বাস করে বেড়াচ্ছি। এই কথাটা তাকে বলে আমি তো কোনো কষ্ট পেতে চাইনি, কষ্ট পেতে সারা জানলে নিশ্চয়ই প্রতিকার গ্রহণ করেছি। পারবে না, পারবে না মিঠুন, কিছুতেই পারবে না। রং লালসায় আমাকে আস্তে মিষ্টি জড়িয়ে ধরেছে। সেই বন্ধ থেকে আমার যে মুক্তি নেই মিঠুন, আমার যে মুক্তি তাকে মন থেকে মুছে ফেলছো, যার আগে শুনে ভুলে এই নোংরা কাজ করছো, তার ছবিতে মালা দিয়ে ঘরে সাজিয়ে রেখে কষ্ট পেয়ে লাভ কি? তার যে ছবিটা আমাকে দাও, আমি ওটাকে টাকা নুন জলে ফেলে দিয়ে তোমাকে মুক্তি দিই। আর তুমি তার জীবনে মুক্তি পাক দিদি, চিরতরে মুক্তি পাও, চিরতরে। অন্তরের গভীরে যার শিহর উদ্বৃত্ত করা আছে, তাকে কেমন করে তুমি কি ভুলে গেছো যে মায়ের চোখের জল ঝরলে সন্তানের অমঙ্গল হয়? আর বিনা ওষুধ করছে তুমি মরবে না করুণা। এই দেখো আমি তোমার জন্য থাকা ফল আর ওষুধ নিয়ে এসেছি। এত সব করে কিনে কিনলে গো? এত সব কেনার পয়সা তুমি কোথায় পেলে? এখন সে খোঁজ নেওয়ার সময় নয় করুণা। আগে তুমি সুস্থ হয়ে উঠো, তারপর তোমার সব বলবো। তবে কি হাসপাতাল থেকে ওষুধগুলো দিয়েছে? এই দেশের হাসপাতাল রোগীর পাশে কুকুর বিড়াল থাকে, কিন্তু ডাক্তার থাকে না। এই দেশের হাসপাতাল বিক্রি হয় ওই পাশের মেডিসিন সেন্টারে, আর সেখান থেকে ওষুধ পাবে এই আমাদের মতো নিম্ন মানুষের দল। তাহলে এত সব করে কিনলে কি দিয়ে? মুঠি বিক্রি করে মা। পবিত্র তুমি? মাস্টার মশাই মুঠি বিক্রি করে রোজগার করি এই ওষুধ আর ফল। না, খাবো না। ওই ওষুধের ফল আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আমার শেষ পর্যন্ত তুমি মুঠেগিরি করে দেখো, এই বিশ্বটাকে তুমি আর মৃত্যু না দেখো, আমার মৃত্যু না। এই তো দুঃখের কি আছে করুণা? আমি তোর ভিক্ষে করিনি আর 2 টাকা দিয়ে করিনি, আমি সৎ পথে উপার্জন করেছি। তুমি খবরের কাগজে দেখনি এই সোনার বাংলায় আমার মতো বহু প্রাক্তন শিক্ষক পেনশন না পেয়ে মুটিগিরি করছে, ভিক্ষে করছে, কেউ বা না খেতে পেয়ে এই ফুটপাতে পড়ে শুকিয়ে মরছে। মাস্টার মশাই মা, আমার একটা কথা। হ্যাঁ হ্যাঁ তাই দেখেছো বাবা, আমরা শুধু আমাদের কথা নিয়ে ব্যস্ত। বলো বাবা, সকল ভালো তো? না মাস্টার মশাই, আমাদের ভালো খবরই এখানে আসতে পারি মাস্টার মশাই। তবে কি কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো বাবা?
ওটা অফিস থেকে ফেরার পথে সৌরভীর মনে সামনে গেল। বলো কি হয়েছে আমার জয়দীপে? বলো বাবা পবিত্র, বলো। পায়ের উপর দিয়ে একটা বাস চলে গেল। এমন হয়তো বাধা খেলতে নিয়েছে বাদ দিতে হয়েছে। চলো, যত রক্ত লাগে আমি দেবো। আমার জীবনের বিজয় কোন কষ্টে হবে। আমি যাবো, আমি যাবো, আমার বড় ভাই সে ছাত্র হবে। হ্যাঁ, আমি যাবো, আমি যাবো। মাস্টার মশাই বললেন তোমার কোথাও যাওয়া হবে না বললাম। আমি তো যাচ্ছি, তাকে প্রয়োজন